কারণটা নিশ্চিতভাবে ক্যাপশনটা দেখে বুঝতে পারছেন। ওয়াকফ সংশোধনী বিলের উপরে পার্লামেন্টে ইতিমধ্যে আলোচনা চলেছিল, এখনো অলরেডি আলোচনা চলছে। আজকে আবার নতুন করে ওয়াকফ সংশোধনী বিলের উপরে আলোচনা রেখেছে, 8 ঘন্টা মতো সম্ভবত আলোচনা হবে। তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, সব রাজনৈতিক দলের মাধ্যমে প্রোটেস্ট হয়েছে। জেপিসি বিভিন্ন রাজ্যে গিয়ে মতামত নিয়েছে, আমরা মতামত দিয়েছি, কিন্তু জেপিসি কতটা মতামত নেওয়ার সময় রেখেছিল সবটা আমরা জানি। এক একটা গ্রুপকে 2 মিনিট করে সময় দিয়েছিল, যেখানে প্রায় 40টা মতো সংশোধনী আছে, সেখানে 2 মিনিটে কিভাবে সম্ভব? এক একটা সংশোধনী নিয়ে চর্চা করতে গেলে 2 থেকে 5 মিনিট টাইম লেগে যাবে, সেখানে মাত্র এক একটা গ্রুপকে 2 মিনিট করে টাইম দিয়েছিল। মানে পরিকল্পিতভাবে যে শুধুমাত্র আইওয়াস করার জন্য যে জেসিপি গিয়ে মিটিং করেছে, জেসিপি গিয়ে আলোচনা করেছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটাকে আমরা বলি, এটা দেখানোর জন্য বাইরের কিছুই নয়। কিন্তু মতামত সেই অর্থে গ্রাহ্যই করা হয়নি বা শোনাই হয়নি। এখন হচ্ছে বিষয়, আমরা যারা ধর্মনিরপেক্ষ মানুষ, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি, কোনো বিষয় কিছু সমস্যার সম্মুখীন হলে সংবিধানকে আমরা সবসময় অধ্যয়ন করি বা সংবিধানকে দেখি যে সংবিধানের মধ্যে কমিশন কি আছে না আছে, তাদের কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক। কারণ সংবিধানের প্যারামিটারে যদি আমরা মাপি, তাহলে এই ওয়াকফ সংশোধনী বিলটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এই ওয়াকফ সংশোধনীর মাধ্যম দিয়ে দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক মধ্যে ধর্মনিরপেক্ষ কাঠামো আছে সেটাকে আঘাত দিচ্ছে, দেশের সংবিধানকে দুর্বল করার অপচেষ্টা চলছে। তাই এই সংশোধনীর আমরা সম্পূর্ণ বিরোধিতা করি, নিন্দা করি, ধিক্কার জানাই। আমাদের তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তো মেম্বার নাই, মেম্বার পার্লামেন্ট নাই, বা মেম্বার রাজ্যসভায় তো আমাদের সদস্য নাই, সেখানে আমরা পার্টিসিপেট করতাম। কিন্তু না থাকলেও আমরা এখন বিভিন্ন সময়ে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং আমি বিধানসভাতেও এই বিষয়টাকে উত্থাপন করেছি যে এটা কোনোভাবেই এই সংশোধনীকে মেনে নেওয়া যায় না। কারণ সংবিধানের 15, 25, 26, 29, 300 ক ধারাগুলোকে সরাসরি ভাবে আক্রমণ করছে এই সংশোধনী। ধর্মচর্চের স্বাধীনতা সেখানেও আঘাত দিচ্ছে, ধর্ম রিলিজিয়াস যে বিষয়বস্তুগুলো আছে সেখানেও আঘাত দিচ্ছে। 1995 সালের প্রিন্সিপাল অ্যাক্ট যেটা আছে ওয়াকফে, সেটার বেশ কিছু সেকশনকে অমিট করেছে, আর কিছু সেকশনকে অ্যামেন্ডমেন্ট করেছে করে 2024-এ প্রায় 40টি সংশোধনীর মাধ্যমে একটা আপনার ওয়াকফের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। যে ওয়াকফ বোর্ডের যেটা বা ওয়াকফ সম্পত্তিটাকে সেখানে উড়িয়ে দিয়ে তার নামটাও চেঞ্জ করে দিয়ে সেখানে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট ইফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট নাম দিয়েছে, দিয়ে এটাকে তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। দেখানো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের এরা খুব ভালো কাজ করবেন, মুসলিম সম্প্রদায় বিশেষ করে মহিলাদের জন্য এরা খুব এই অ্যামেন্ডমেন্টে উপকৃত হবে, মুসলিম সম্প্রদায় যারা পিছিয়ে বর্গের আছে তারা উপকৃত হবে। মুসলিম সম্প্রদায়ের জন্য কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার খুবই চিন্তিত, তাদের সুবিধার্থে এই সংশোধনী নিয়ে এসেছে। কদিন আগেই ঈদের নামাজের সময় দেখলাম যে ঈদের নামাজ 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম 8 ঘন্টা। ঈদগাতে জায়গা সংকলন না হওয়ার ফলে যদি ঈদগার বাইরে আপনার রাস্তাতে নামাজ পড়ে, উত্তরপ্রদেশে কি দেখলাম, বা আপনার বিজেপি পরিচালিত ডবল ইঞ্জিনের সরকার যে রাজ্যগুলোতে আছে তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হবে। উত্তরপ্রদেশটা এখন অনেক একটা স্টেপ আগে গিয়ে পাসপোর্ট বাতিল হয়ে যেতে পারে, ড্রাইভিং লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। উত্তরপ্রদেশের বেশ কিছু জেলাতে এই অর্ডারটা দেখলাম। আবার এরাই লেগাল মুসলমানদের ভালো দেখবে। বাড়ির যদি ঈদগাতে জায়গা সংকুলন হয়, বাড়ির ছাদেও যদি নামাজ পড়ে, সেই ক্ষেত্রে তাদের পানিশমেন্ট হবে। ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে দেখলাম যে ঈদের যে ছুটি থাকে সেটাও বাতিল করেছে। এরাই নাকি আবার মুসলমানদের ভালোর জন্য, গরিব মুসলমানদের ভালোর জন্য নাকি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। মানে
চরম অসত্য কথা ওরা বলছে। এই ওয়াকফ সংশোধনীর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি বা অন্য কোনো সম্প্রদায়ের যে ওয়াকফ করা দেওয়া সম্পত্তিকে কেন্দ্র সরকার আত্মসাৎ করার একটা অপচেষ্টা চালাচ্ছে সংশোধনীর নামে। এর আমরা বিরোধিতা করছি। আমরা দেখেছি 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে 2023 সালে সংশোধনীর মাধ্যমে কিভাবে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের যে অধিকার অনেকটাই কেড়ে নিয়েছে। এই আইনটাকে সংশোধনীর নামে আদিবাসীদের বিপক্ষে নিয়ে গিয়েছে। সেক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয়, সেই অর্থে কোনো চর্চাও হয়নি, সেই অর্থে কোনো প্রতিবাদও সেই অর্থে আমরা দেখতেও পাইনি। আমরা প্রতিবাদ করেছি, আজকেও করছি। 2023 সালের ফরেস্ট রাইট অ্যাক্টের নামে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে ওটাকেও বাতিল করতে হবে। এখন বিষয়বস্তু এটা হচ্ছে, কেন্দ্রের সরকার জুমলাবাজের সরকার, যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছিল ব্যর্থ হয়েছে। বছরে 2 কোটি চাকরি দেওয়া তো দূরের কথা, বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ক্রমশ আমাদের রাজ্যে, আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইউথ জেনারেশন দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, চাকরি নাই, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, ডিগ্রি নাই, ডিগ্রি আছে, কাজ নাই, আর কাজ থাকলেও কাজের মূল্যায়ন হচ্ছে না, শ্রম চুরি করা হচ্ছে, শ্রমের মূল্যায়ন হচ্ছে না। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে। 15 পয়সা তো দেওয়া দূরের কথা, উল্টে 2014 থেকে 2025 বা 2014 থেকে 2024 এই 10 বছর যদি আমরা দেখি, এই 10 বছরে দেখলে দেখা যাবে যে ঋণ খেলাপির সংখ্যা কত গুণ বেড়ে গিয়েছে। তারা বিদেশে যেতে পারছে কিভাবে? তাদেরকে বিদেশে যেতে সহযোগিতা করছে কি? এক কথায় যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল বিজেপি সরকার, ম্যাক্সিমাম ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে? আছে মুসলিম সম্প্রদায়, তাদেরকে টার্গেট করো, তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাও। মুসলমানদের বিরুদ্ধে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলতে পারবে, তাহলে তাদের ভোট ব্যাংকে তারা সুরক্ষিত রাখবে। অ্যাকচুয়ালি হিন্দু সমাজের ভোট ব্যাংকে বিজেপি ক্যাপটিভ ভোট হিসাবে রাখতে চাইছে, আর মুসলিম সমাজের ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেসও ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে, যেটার প্রমাণ আপনার রেড রোডে গিয়ে মমতা ব্যানার্জি দিলেন, একটা ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করে দিলেন। দুটোরই আমরা ধিক্কার জানাচ্ছি। এখন আসা যাক, দেখুন 40টা মতো সংশোধনী আছে। 40টা সংশোধনী নিয়ে বলতে গেলে প্রায় 1 ঘন্টার অধিক সময় লেগে যাবে, আরো বেশি। এক একটা সংশোধনী 2 মিনিট করে বলা যায়। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলবো যে বিরোধিতা কেন করছি। প্রথমে আমি যদি বলি, আজকে আমি পার্লামেন্টে যখন মাননীয় মন্ত্রী কিরণ রিজিজু বলছিলেন, আমি বক্তব্য শুনছিলাম, তিনি অনেক অসত্য তথ্য দিয়েছেন। আর এই তিনি স্বাভাবিকভাবে অসত্য তথ্য কিভাবে পার্লামেন্টে দিলেন সেটা আমাদের ভাবতে অবাক লাগছে। নিশ্চিতভাবে তারপরের বক্তার বক্তব্য শুনেছি গৌরব গগৈ সাহেবের, যিনি আসামের এক লোকসভা থেকে এসেছেন। তিনিও প্রথমে এটাকে কন্ডেম করেছেন এবং তার অথেন্টিসিটির যে প্রমাণ কি আছে সেটাও জানতে চেয়েছেন। এখন আমি পার্টিকুলার বা স্পেসিফিক 3-4 বিষয়ের উপর আমি বলবো যে কেন আমরা বিরোধিতা করছি, এটা জানতে হবে। আর একটা জিনিস, আর এই ওয়াকফ নিয়ে সমাজের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে বা ভিন্ন ধর্মের মধ্যে, ওটা ওর সাথে লাগিয়ে রাখ না, হাতটা থাকি না, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আমি অনুরোধ করব, এই বিজেপি সরকারের ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন না। সত্য জানার চেষ্টা করবেন, তারপর আপনারা ডিসিশন নেবেন। মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষরা দীর্ঘকাল ধরে একটু 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 করে সম্পত্তি দিয়ে জমা করতে 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 আজকে এই জায়গায় এসে পৌঁছছে। লক্ষ্য উদ্দেশ্য কি? ধর্মীয় কাজে, সামাজিক কাজে এই সম্পত্তিটাকে ব্যয় করা, খরচ করা একটা। আর একটা লক্ষ্য উদ্দেশ্য কি? ওয়াকফ 2 টাইপের হয়। ওয়াকফে আওলা, অর্থাৎ তার পরিবার পরিজনদের জন্য, তার আওলাদদের জন্য ওয়াকফ করে যাওয়া, আর একটা ওয়াকফে লিল্লাহ, অর্থাৎ ধর্মীয় কাজে আল্লাহর উদ্দেশ্যে সম্পত্তিটাকে উৎসর্গ করা।
এই দু টাইপের ওয়াকফ করা হয়, ওয়াকফ সম্পত্তি হয়। তো এইটাকেই এতদিন ধরে আমি কোড আনকোড বলছি, বিভিন্ন রাজ্য সরকার ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় থাকাকে থেকে ওয়াকফ সম্পত্তিগুলোকে লুট করেছে, প্রাইম প্রপার্টিগুলোকে লুট করেছে। এখন কেন্দ্র সরকারের নজর পড়েছে, সবটাই তারা লুটে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের রাজ্যে আমি পশ্চিমবাংলা বিধানসভায় বলেছিলাম, যখন এটা নিয়ে আলোচনা হয়েছিল, যে এই বিধানসভায় অনেক শাসক দলের বিধায়ক আছেন যারা ওয়াকফ ভ্যালুয়েবল ওয়াকফ প্রপার্টি লুট করে রেখে দিয়েছে, সেগুলো উদ্ধার হবে কি করে? পশ্চিমবাংলায় আরটিআই এর রিপোর্টের কথা বলছি, প্রায় ৭৫,০০০ বিঘে ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। আর উদ্ধারকৃত সম্পত্তিগুলো করে কামিয়ে মেরে কেটে খাচ্ছে তৃণমূলের ছত্রছায়া থেকে, বুথের নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য স্তরের নেতৃত্ব পর্যন্ত। এখন আসা যাক যে আমরা ওয়াকফ সম্পত্তির এই ওয়াকফ অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করছি কেন? অনেক প্রায় 40-এর অধিক সংশোধনী আছে, আমি কয়েকটা বলছি। ভয়ঙ্কর কয়েকটার মধ্যে একটা হচ্ছে, নতুন যে সংশোধনী নিয়ে এসেছে সেখানে বলা হয়েছে কমপক্ষে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে সে ওয়াকফ করতে পারবে। এখন যে আমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি কি নন প্র্যাকটিসিং ইসলামে আছি, এটা ডিসাইড করবে কে? কে সার্টিফিকেটটা দেবে? ডিস্ট্রিক্ট কালেক্টর দেবেন। তাহলে ডিস্ট্রিক্ট কালেক্টর যে দেবেন, আমি 5 বছর নামাজ রোজা নামাজ পড়লাম, রোজা রাখলাম 1 মাস, দান খায়রাত করলাম, আমার যাকাত যতটুকু হয়েছে সঠিকভাবে দিলাম, ফিতরা যা ছিল সঠিকভাবে দিলাম, এক কথা ইসলামিক সমস্ত রীতিনীতি মেনে আমি চললাম। 5 বছর পরে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে গিয়ে যদি আমি বলি আমি ওয়াকফ করতে চাইছি, আমি নতুন করে আমার সম্পত্তিকে ওয়াকফ করতে চাইছি, তাহলে ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কই তোমার কপালটা দেখি তো, কই কপালে তো তোমার নামাজের দাগ দেখতে পাচ্ছি না, তুমি ওয়াকফ করতে পারবে না, তাহলে আমি ওয়াকফ করতে পারবো না। তাহলে আমি আমার ধর্মচারণের সার্টিফিকেট আমাকে রাষ্ট্র দেবে? এটা তো সম্পূর্ণ চরমভাবে সংবিধান বহির্ভূত, সংবিধানকে আঘাত দেওয়ার কথা বলছে। তাহলে এইটা যদি আজকে তারা এস্টাবলিশ করতে পারে, আগামীকাল মসজিদের ইমাম কি হবে সেটাও ঠিক করে দেবে রাষ্ট্র। ঠিক এখন যেমন কোথায় নামাজ পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে রাষ্ট্র। আমি আমার বাড়ির ছাদে নামাজ পড়তে পারবো না উত্তরপ্রদেশে, যেটা আইন জারি করেছে বুল্ডোজারের সরকার। যদিও উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম চর খেয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে, যারা অবৈধভাবে বুল্ডোজার দিয়ে যাদের গাড়ি ঘর ভাঙচুর করেছে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলেছে আগামী 6 সপ্তাহের মধ্যে। এখন বিষয় যে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে 5 বছর থাকতে হবে। তাহলে এই ধরনের অবান্তর দাবি, অবান্তর সংশোধনীর আমরা চরম বিরোধিতা করছি, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এটাকে আমি ইসলামের মধ্যে আছি কি না নাই, তাহলে এটা সার্টিফিকেট ডিস্ট্রিক্ট কালেক্টর আমাকে দেবে? আমি প্র্যাকটিসিং ইসলাম কি নন প্র্যাকটিসিং ইসলাম, এটা ইসলামের মধ্যে এই ভেদভাব কোনো জায়গায় নাই। এটা নিয়ে আসছে কারা? সরকার নিয়ে আসছে, রাষ্ট্র নিয়ে আসছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা আমরা বিরোধিতা করছি। কালকে যদি বলে এই আইনটাই বলবৎ করে দিবার পরে যদি বলে যে আপনি মারা গেছেন, আপনি কবর দিতে গেলে ওকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, নাহলে কবর দিতে পারবে না, তাহলে কোথায় যাবে? ডিস্ট্রিক্ট কালেক্টর বা যে কেউ আগে সরকার সার্টিফিকেট দেবে, ওটাকে কবর দিতে যাওয়া হবে না, ওকে পুড়িয়ে দিতে হবে না, ওকে খালে ফেলে দিতে হবে না, ওকে পানিতে ফেলে দিতে হবে, এটা করতে পারে, আমি বলছি। তাহলে এইগুলোকে বন্ধ করা, এই প্র্যাকটিসিং ইসলাম 5 বছর কমপক্ষে, এগুলো অযৌক্তিক কথা, এর আমরা চরম বিরোধিতা করছি। এবং রাজ্যের মানুষকে বলবো, দেশের মানুষকে বলবো, বিজেপির এই ধরনের বিভাজন আনা করার জন্য যে সংশোধনী নিয়ে এসছে ওয়াকফের, আপনারা এর বিরোধিতা করবেন। এই সংশোধনীর মাধ্যমে ডিস্ট্রিক্ট কালেক্টরকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে একটা ক্ষেত্রে হচ্ছে যে আপনার একটা সম্পত্তি নিয়ে ডিসপিউট হচ্ছে, লড়াই হচ্ছে, ওয়াকফ বোর্ড বলছে তাদের, সরকারও বলছে তাদের, এই ক্ষেত্রে সমাধানের জন্য সর্বোচ্চ ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? ডিস্ট্রিক্ট কালেক্টরকে। এতদিন কার হাতে ছিল? ট্রাইব্যুনালের হাতে ছিল, ওয়াকফ ট্রাইব্যুনালের হাতে।
ওয়াকআপ ট্রাইব্যুনালটা আছে জুডিশিয়াল মাইন্ডে চলে, আর ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দেওয়া মানে ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টর হচ্ছে সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভের একটা পার্ট। সে স্বাভাবিক, আমরা দেখেছি এই 2021 নির্বাচনের পরে কিভাবে আমাদের উপর অত্যাচার নেমে এসেছে। আমরা ডিস্ট্রিক্ট কালেক্টরকে গিয়ে লিস্ট ধরে বলেছি যে এই সামনে পুজো আসছে, আমাদের এই কর্মীগুলোকে এই সময় অন্তত ঘরে পৌঁছানোর ব্যবস্থা করুন। অপারগ, তারা পৌঁছাতে পারেনি। সামনে রমজান মাস আসছে, আমাদের এই কর্মীগুলো বাড়ি ছাড়া আছে, ঈদ আসছে, ঈদ করবে, একটু বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন। এতটুকু কাজ ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছ থেকে আমরা পাইনি। তারা কিভাবে প্রকৃত ওয়াকআপ সম্পত্তিটা ওয়াকআপ বোর্ডের হাতে থাকবে এটা বলতে পারে, এই নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ ওটা তো অ্যাডমিনিস্ট্রেটিভটা একটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভের একটা পার্ট তো ডিস্ট্রিক্ট কালেক্টর। তাহলে সাবজুডিস মাইন্ডকে ডাইভার্ট করে আপনার মাইন্ডটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড করা হচ্ছে, এর আমরা বিরোধিতা করছি। বলতে পারে অনেকে একটা মিথ্যাচার করছে যে ওয়াকআপ ট্রাইব্যুনাল নাকি সর্বোচ্চ পাওয়ার, এ অর্ডার দিলে নাকি অন্য কোনো জায়গায় আর অর্ডার কোনো অর্ডার হবে না, কোনো কোর্টে যেতে পারবে না। এটা সম্পূর্ণ অসত্য কথা বলছে, ওয়াকআপ ট্রাইব্যুনালকে নিয়ে মিথ্যাচার করছে। সর্বপ্রথম বলি, ট্রাইব্যুনালটা ভ্যালিড ইয়া ইনভ্যালিড। চৌধুরী চরণ সিং এর নেতৃত্বে যে রেকমেন্ডেশন গুলো হয়েছিল, অনেকগুলি রেকমেন্ডেশন হয়েছিল, তার মধ্যে একটা রেকমেন্ডেশন হচ্ছে এই ট্রাইব্যুনাল তৈরি করা। 323A, 323B টোটাল ট্রাইব্যুনাল ওর মধ্যে ইনক্লুড আছে। সেখানে সেই আইন অনুযায়ী ওয়াকআপ ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। এটা আমার কাছে অনেক প্রমাণপত্র আছে যে ওয়াকআপ ট্রাইব্যুনালের অর্ডারটা পছন্দ হয়নি। তারপরে সে কোথায় যাবে? সংবিধানের সম্ভবত 226 or 227 আর্টিকেল অনুচ্ছেদ 226 বা 227 অনুযায়ী ট্রাইব্যুনালের অর্ডারকে যদি আমার পছন্দ না হয়, তাই বোর্ড যেতে পারে বা ব্যক্তিত্ব বা সরকার পক্ষ তারা হাইকোর্টে গিয়ে মুভ করতে পারে। হাইকোর্টের অর্ডারটা যদি আমার মনোভূত না হয়, সুপ্রিম কোর্ট আমি যেতে পারি। ট্রাইব্যুনালের এইটা প্রভিশন। অন্যান্য ট্রাইব্যুনালের ক্ষেত্রে ক্যাট স্যাট যেগুলো আছে, স্যাটের ক্ষেত্রে সরকারি কর্মচারীরা যদি মনে করে যে আমার সাথে ইনজাস্টিস হচ্ছে, আমার সাথে অবিচার হচ্ছে, আমার বিচারের দরকার, তাকে তারা কোথায় যায়? স্যাটে যায়। ঠিক একইভাবে কেন্দ্র সরকারের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে, তারা যদি মনে করে কেন্দ্র সরকার তাদের সাথে অন্যায় করছে, অনাচার করছে, তারা তাদের প্রাপ্য পাচ্ছে না, তাদের অধিকার পাচ্ছে না, সেই জন্য ক্যাট আছে। তো এই ধরনের সম্ভবত 13টি ট্রাইব্যুনাল আছে ভারতবর্ষে, সবটা বৈধ। ওয়াকআপ ট্রাইব্যুনালও 13টির মধ্যে একটি। সব থেকে বড় জিনিস, ট্রাইব্যুনাল গুলো নিজস্ব কিছু আইন আছে, কিন্তু ওয়াকআপ ট্রাইব্যুনালটা চলে সম্পূর্ণ সিভিল প্রসিডিওরে। অর্থাৎ আমরা আমাদের জমি জায়গা যে এই আনুষঙ্গিক বিষয়টা যে কোড অনুযায়ী আমরা চলি, সেটা ওয়াকআপ ট্রাইব্যুনালে নিজস্ব কোনো আইন তৈরি করে না করে এইটাকে টোটালি অ্যাডাপ্ট করেছে আরো সহজ যাতে হওয়ার জন্য। ওয়াকআপ ট্রাইব্যুনালটা কেন? মামলা স্পিড আপ করানোর জন্য। স্পিড আপ, কারণ সেশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা জজ কোর্ট বা হাইকোর্ট মামলা প্রচুর পড়ে আছে। যথাযথ জাজেসদের না থাকার জন্য, শূন্যপদ জাজেসদের হওয়ার জন্য অনেক মামলা এখন পেন্ডিং আছে এই সমস্ত কোর্টে। সেই জন্য আলাদা করে ট্রাইব্যুনাল করা হয়েছে। যেমন গ্রিন ট্রাইব্যুনাল আছে, যাতে করে আপনার মামলাটা স্পিড আপ হয় এই জন্য। কিন্তু এক্ষেত্রে দেখছি যে সংশোধনীর মাধ্যমে ওয়াকফ ট্রাইব্যুনালের যে ক্ষমতা সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এটা সংবিধান বহির্ভূত কাজ। সংবিধান যেখানে বলে দিয়েছে যে 226 or 227 যে যদি ট্রাইব্যুনালের দ্বারা নিজেকে মনে করে যে আমার সঠিক আমার পক্ষে আসেনি বা আমার আমার পছন্দ মতো রায় হয়নি, সে অন্য উচ্চস্তর কোর্টে যেতে পারে। সেক্ষেত্রে এটা করার কারণ এটা বোঝাই যাচ্ছে যে ক্ষমতাটাকে কক্ষিগত করে নেওয়া, ক্ষমতাটাকে রাষ্ট্রের হাতে নিয়ে নেওয়া। যেটা সাবজুডিস মাইন্ডে চলতো সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চালিয়ে ক্ষমতাকে দখল করার চেষ্টা হচ্ছে।
আমি অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে গেলে কেন ক্ষমতা দখল হবে বলছি। কদিন আগে আমরা দেখলাম উত্তরপ্রদেশের সাম্বালের এক পুলিশ কর্তা যেভাবে জুম্মার দিনে হোলি পড়েছে এইটাকে কেন্দ্র করে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে অসাংবিধানিক কথা বললেন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হওয়ার জন্য। কিন্তু আশা করছি সাবজুডিস মাইন্ডে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে না, যদিও প্রয়োগ করে ফেলে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দেন। আমি এইটা আমরা তার বিরোধিতা করছি। আমরা বিরোধিতা করছি যে ওয়াক বাই ইউজার, ওয়াক বাই ইউজার যেটা, সেই ওয়াক বাই ইউজারকে এরা তুলে দিতে চাইছে। এবার ওয়াক বাই ইউজারে যেটাকে মৌখিক ওয়াক করে দীর্ঘদিন ধরে পূর্বপুরুষেরা মৌখিক ওয়াক করে গেছে, সেটাকে এরা বাতিল করে এই সম্পত্তিটাকে লুট করে দেওয়ার চেষ্টা করছে। কারণ ওয়াক বাই ইউজার আজকে ডেটেও কিন্তু বৈধ, কেউ বলতে পারবে না যে ওয়াক বাই ইউজার আজকে অবৈধ। হ্যাঁ, এটা যদি কেন্দ্র সরকার বলে যে আজকের ডেটের পর থেকে আর নতুন করে মৌখিক ওয়াককে আমরা নেব না, তার জন্য আইন তৈরি হোক, সেই আইন তৈরি করতে গেলে কিন্তু আরো কিছু আইনকে সংশোধন করতে হবে। যেমন আইন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এখানেও কিন্তু চেঞ্জেস আনতে হবে, চেঞ্জ করতে হবে। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1842 সালে, বিষয় 1882 যে অ্যাক্ট গুলো আছে, এই অ্যাক্ট দ্বারা ওয়াক বাই ইউজার বৈধ। শুধু তাই নয়, রিসেন্ট সুপ্রিম কোর্টে বেশ কটা মামলা হয়েছে, সেই মামলাতেও ওয়াক বাই ইউজারকে বৈধ বলে ঘোষণা করেছে। 2000 সালে মামলা হয়েছে, তার আগে পরে অনেক কটা মামলা আছে, এই মামলাতে ওয়াক বাই ইউজারকে বৈধ করেছে। এরা সুকৌশলে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াক বাই ইউজারকে অবৈধ ঘোষণা করে দিয়ে, যখনই অবৈধ ঘোষণা যাবে, অমিট করে দেবে, এটাকে উড়িয়ে দেবে, তখন কি হবে, এই সম্পত্তিগুলো নিয়ে সমস্যা তৈরি হবে। যে কোনো সম্পত্তিতে বসবে, বলবে আমার সম্পত্তি, ওয়াক বোর্ড বলবে আমার সম্পত্তি, এই লড়াই হবে, মারামারি হবে, হিংসা হবে, এই একটা অপচেষ্টা চালাচ্ছে সারা দেশে যাতে বিশৃঙ্খলা হয়। কারণ এদের কাছে কোনো ইস্যু নাই যে ইস্যুতে নতুন করে এরা মানুষের কাছে ভোট চাইবে, শুধু মানুষকে খেপিয়ে তুলবে, মানুষকে হিংসার দিকে ঠেলে দিয়ে ধর্মের বিভাজন করে, ধর্মীয় বিভাজন করে এরা ক্ষমতায় থাকবার জন্য এই অপচেষ্টা চালাচ্ছে। তাই 1995 সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট তৈরি হয়েছিল, সেই অ্যাক্ট অনুযায়ী ওয়াক বাই ইউজারও বৈধ। শুধু তাই না, একদম দীর্ঘকাল ধরে যেটা হয়ে আসছে, ইসলামিক শরিয়তে আইনে মৌখিক হেবা বৈধ, সেটা তো আছে, আমি সেটাতে যাচ্ছি না। মুসলিম পার্সোনাল ল বোর্ড, মুসলিম পার্সোনাল ল যে আছে সেখানে যাচ্ছি না। আমি যেটা সর্বজনীন, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এই অনুযায়ী কিন্তু আপনার এই মৌখিক হেবা বা ওয়াক বাই ইউজারটা বৈধ। এই সংশোধনীতে এটাকেও তারা অমিট করতে চাইছে, বাতিল করে দিয়ে এই সম্পত্তিগুলো পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে। এর আমরা বিরোধিতা করছি। আমাদেরকে জানতে হবে এর বিরোধিতার কারণগুলো বেশ কয়েকটা আছে। অনেকক্ষণ বললাম, আর কয়েক মিনিট বলে আমি এটাকে ছোট করব। যে বিষয়টা এখন বলতে যাব, এই বিষয়টাকে কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে, তো আমি মনে করি এটা কন্ট্রোভার্সি করার কোনো জায়গা নাই। কারণ এই ওয়াকফ অ্যাক্টে যে সমস্ত জায়গায় মুসলিম শব্দটা ছিল তুলে দেওয়া হয়েছে, এটা রিলিজিয়াস পারপাসে পূর্বপুরুষেরা এটাকে দান করে গিয়েছে, আর তার আওলাদদের ক্ষেত্রে যে যে জায়গায় মুসলিম শব্দটি ছিল, কেন্দ্রের বিভাজনের যে বিজেপি যে বিভাজনের নীতি নিয়ে আসছে, সেই নীতির অন্যতম একটা হচ্ছে মুসলিম শব্দটাকে তুলে দেওয়া হয়েছে, এবং এই বোর্ডের মধ্যে নন মুসলিম ভাইদেরকেও ইনক্লুড করছে। এই আমার এই কথাটা শুনে অনেকে বলতে পারে, সেকুলার কান্ট্রিতে এই বোর্ডে কেন নন মুসলিম ভাইরা থাকবে না? তখন আমি এটা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 ওয়াকফ বোর্ডের প্রিন্সিপাল অ্যাক্ট 1995 যদি আমি দেখাই, তার আগে যদি আমি চলে যাই, দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983, অনেক পুরাতন। আমি যদি চলে যাই
দ্য তামিলনাড়ু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959। আমি যদি চলে যাই কর্ণাটকাতে সেম রিলিজিয়াস চ্যারিটেবল অ্যাক্ট, আন্ধ্রপ্রদেশে যদি চলে যায়, শুধু তাই নয়, দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 তে যদি যাই, সেখানেও দেখলে দেখা যাবে আপনার বলা আছে মেম্বার শুড বি ফ্রম সেম রিলিজিয়ন অ্যান্ড নট ডিফারেন্ট। এটা হচ্ছে আপনার দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 তে বলা আছে এখানে সরাসরি ভাবে মেম্বার শুড বি ফ্রম সেম রিলিজিয়ন অ্যান্ড নট ডিফারেন্ট। কিন্তু আমরা ওটা থেকে যদি আরো একটু এগিয়ে চলে আসি, উত্তরপ্রদেশে কাশী বৈশ্বনাথ মন্দির আছে, টেম্পল অ্যাক্ট আছে। সেই অ্যাক্টের 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে কোন ব্যক্তি যদি না তিনি ধর্মের দ্বারা একজন হিন্দু হন, অর্থাৎ কোন ব্যক্তি যদি তিনি হিন্দু না হন, এই কমিটিতে তিনি থাকতে পারবেন না, এই কমিটি চালিয়ে যাওয়ার তিনি যোগ্য নয়। ওই অ্যাক্টের সেকশন 6/3 তে বলা আছে বোর্ডের একজন সদস্য হিন্দু নয়, এই কারণে তিনি এইখানে থাকতে পারবেন। আরো বিস্তারিত আছে। শুধু তাই নয়, তামিলনাড়ুতে যে আপনার হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আছে বা অন্যান্য ক্ষেত্র সেকশন 10 এ বলা আছে যে এর দায়িত্ব যারা নেবেন, মানে এই মন্দিরের বা হিন্দু ধর্মের এগুলোর যা দায়িত্ব নেবেন, সেখানে অবশ্যই তাকে হিন্দু হতে হবে, অহিন্দু এখানে কাজ করতে পারবে না। হিন্দু থাকা অবস্থায় তিনি দায়িত্ব পেয়েছেন, হিন্দু থাকতে থাকতে যদি তার ধর্মকে স্বীকার করা বন্ধ করে দেয়, অর্থাৎ হিন্দু থেকে তিনি যদি কনভার্ট হয়ে যান বা অন্য কোনো ধর্মে চলে যান বা তিনি হিন্দু ধর্মকে তিনি স্বীকার করছেন না, সাথে সাথে তার ওই পদ থেকে তার পদে তিনি থাকতে পারবেন না। এই ধরনের কথা উল্লেখ আছে। কোথা আপনি পুরীতে যাবেন, উড়িষ্যায় যাবেন, আসাম যাবেন, কর্ণাটকে যাবেন, আন্ধ্রপ্রদেশে যাবেন, বিভিন্ন রাজ্যে যাবেন, সেখানে তার যে রিলিজিয়াস এন্ডোমেন্ট আছে সেখানে এই ধরনের বলা আছে। ওয়াকফের ক্ষেত্রেও একইভাবে ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সম্পত্তি, মুসলিমদেরই যে ক্রাইটেরিয়া আছে সেটা মেনে হবে। ঠিক যেভাবে আপনার হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট যেটা আছে, এন্ডোমেন্টস অ্যাক্ট যেটা আছে, বা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট যেটা আছে, ঠিক যেভাবে চলছে ওয়াকফটাও সেইভাবে চলছে, আলাদা আলাদা। আর শুধু তাই না, আমি আপনাদের একটা যদি যেটা আছে দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, তাদের জন্য আলাদা করে এখানে কোনো নিয়ম কানুন তৈরি করা হচ্ছে। আচ্ছা, আপনার আরেকটা যেটা শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদ্বারাস অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973। অনেকে বলে মুসলমানদের জন্য ওয়াকফ বোর্ড আছে, অন্যদের জন্য কিছু নাই। এটা সম্পূর্ণ মিথ্যাচার, অসত্য কথা। বিভিন্ন ধর্মের মানুষদের জন্য তাদের আলাদা আলাদা করে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা অ্যাক্ট করা আছে। পার্সিদের জন্য আপনার আলাদা অ্যাক্ট করা আছে। তারা তাদের যেটা 1936 এর অ্যাক্ট অনুযায়ী তারা তাদের সম্পত্তি দেখভাল করবেন, তাদের সম্পত্তিতে তারা এনজয় করবেন, এই ধরনের বলা আছে। আমি একটা মুম্বাইয়ের একটা বিল্ডিং এর ছবি দেখাচ্ছি। এটা একটা পার্সিদের একটা বিল্ডিং আছে যেটা একটা ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এখানে শুধুমাত্র পার্সিদের জন্য এই বিল্ডিংটি, তার উপরে বড় করে হেডলাইনে লেখা আছে। এটা মুম্বাইয়ের একটি বিল্ডিং। আমরা গিয়েছিলাম একটা কাজের জন্য, রাস্তায় দেখা পড়েছিল, ছবিটা তুলে রেখেছিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে। তো এখানে আমি কি বলতে পারি, অ্যাক্ট অনুযায়ী, এন্ডোমেন্ট অনুযায়ী, দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী এই বিল্ডিংটা শুধুমাত্র পার্সিদের জন্য এটা। তো একইভাবে ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি নিশ্চিতভাবে আপনার কর্ণাটকার মন্দির, কাশী বৈশ্বনাথ মন্দির, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি এবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কমিটিতে কি আসবে, অ্যাক্ট অনুযায়ী
অ্যাক্ট অনুযায়ী আপনার অ্যাক্ট অনুযায়ী তারা হিন্দু সমাজের মানুষ করবে। এই একটা ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এটা মুসলমানরা কেন পরিচালনা করবে। এটা শুধু মুসলমানদের ক্ষেত্রে নয়, অন্যান্য ধর্মের ক্ষেত্রে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষণাবেক্ষণ করা থেকে শুরু করে দেখভাল থেকে শুরু করে আনুষঙ্গিক যে বিষয়টা আছে তাদের ধর্মের মানুষ দ্বারাই করতে হবে, তাদের ধর্মের মানুষরাই দায়িত্ব পাবে। হয়তো তাদের ধর্মে ছিল কিন্তু মাঝপথে ধর্মকে সে আর স্বীকার করছে না, তাদের সাথে সাথে সেই পদ থেকে তারা বাতিলও হয়ে যাবে, এইও আইন আছে ভারতবর্ষে। এটা গুলিয়ে ফেললে চলবে না। শুধুমাত্র পার্লামেন্ট এটাকে তুলে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। বিজেপির কাছে কোনো ইস্যু নেই, এই সম্পত্তিকে লুট করতে হবে, একদিকে লুট করে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। ঠিক যেভাবে ফার্মার্সদের বিরুদ্ধে বিল পাস করিয়ে চেষ্টা করেছিল যে এই আবার এগ্রিকালচার সেক্টরটা পুঁজিপতিদের হাতে তুলে দেবে, ঠিক একইভাবে এই ওয়াকফের যে ভ্যালুয়েবল প্রপার্টি গুলো আছে, প্রাইম প্রপার্টি গুলো আছে, সেগুলোকে মানে কি দখল করে পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে অপচেষ্টা চলছে। এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না। আজকে যদি বিজেপি, আমি যতটুকু জানি, এই বিলটা পাস করাতে গেলে 2/3 মেজরিটি দরকার। বিজেপির কিন্তু 2/3 মেজরিটি নেই। অলরেডি চন্দ্রবাবু নাইডুজি অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার বলেছেন নাকি ওয়াকফকে কোনো মতেই বিহার করতে দেব না। তিনি একটা প্রোগ্রামে গিয়ে বললেন, ইফতার মাহফিলের প্রোগ্রাম। জানি না কতটা তিনি কথার সাথে কাজে মিল রাখবেন। তারপরেও 2/3 মেজরিটি নাই। এখন দেখার বিষয় আমাদের রাজ্যে তৃণমূলের যে সমস্ত এমপি গুলো আছে তাদের ভূমিকা কি, ভোটাভুটি তারা কতটা অংশগ্রহণ করে, ডিবেটে তারা কি অংশগ্রহণ করে, কি বক্তব্য দেয়, সেটা দেখার বিষয় একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, যদি অবৈধভাবে অনৈতিক পন্থাতে এই অসাংবিধানিক বিল, আমি অসাংবিধানিক বলছি কারণ সংবিধানের প্যারামিটারে থেকে এই বিলটা সংশোধনীটাকে আমি অসাংবিধানিক বলছি, যদি পাশও করিয়ে নেয়, আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক পন্থাতে যেমন প্রতিবাদ করব, সাথে সাথে পিজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আমি নওশাদ সিদ্দিকী এবং আমাদের পার্টি সহ বাংলার পক্ষতে বাংলা থেকে সর্বপ্রথম না হলো আমরা আশা করব আমরাই যাব, আরো অনেকে যাবে, আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। একে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যেমন লড়াই হবে, এটাকে প্রত্যাহারের জন্য যেমন প্রতিবাদ মিছিল হবে, প্রতিবাদ হবে, সাথে সাথে আমরাও আইনের দ্বারস্থ হব, সুপ্রিম দরবারে যাব, সুপ্রিম বিচারালয়ে যাব, সেখানে গিয়ে সুপ্রিম কোর্টে যাব, গিয়ে মুসলিমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে, সংবিধান বৈধিত এই যে অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমরা মামলা করব এবং আইনের মাধ্যমে এই আপনার অ্যামেন্ডমেন্টকে বাতিল যাতে হয় তার সর্বোচ্চ আমরা চেষ্টা করব এবং বাতিল হবে আশা করছি আমি। এখানে মুসলিমদের উপকারের কথা বলছে, দুর্ভাগ্যের বিষয় ওয়াকফ বোর্ডে বর্তমান যে প্রিন্সিপাল অ্যাক্ট 1995 আছে সেই অনুযায়ী ওয়াকফকৃত সম্পত্তি থেকে বছরে 7% রেভিনিউ 7% ওয়াকফ বোর্ডকে দিতে হবে। সেটা এই মোদিজির সরকার এসে কমিয়ে 5% করছে। এটা বাড়ানো দরকার ছিল, যে ওয়াকফে আওলাদ যে সম্পত্তিগুলো আছে সেগুলো থেকে আরো ভালো ইনকাম, যত ওয়াকফ বোর্ডে টাকা বাড়বে ওয়াকফ বোর্ড তত শক্তিশালী হবে, ওয়াকফ বোর্ডের মাধ্যমে তত প্রজেক্ট নিতে পারবে, তত প্রকল্প নিতে পারবে, স্কলারশিপ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের একটা ভূমিকা থাকবে। 7% থেকে নেভিয়ে 5% করলো, কারণ 7% কে ডবল করতে পারতো তো 14%, তা করলো না। তাহলে এদের বোঝাই যাচ্ছে এদের লক্ষ্যটা কি। এদের লক্ষ্যটা যে সম্পত্তিটা নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেবে, আর ওখান থেকে মাত্র পুঁজিপতিরা 5% দেবে। যেভাবে আমরা দেখছি যে গরিব একজন কৃষক যদি লোন নিয়ে ফেলে, তার লোনের ইন্টারেস্ট কত, আর একজন পুঁজিপতিরা কোটি কোটি টাকা লোন নিচ্ছে তাদের ইন্টারেস্ট কত, দেখলে দেখা যায় বিস্তর ফারাক। আর যারা পুঁজিপতি তাদের লোনকে মকুব হয়ে যাচ্ছে, কিন্তু যারা গরিব মানুষ তাদের লোন না মেটানোর জন্য এত তাদেরকে মানসিক অত্যাচার করা হচ্ছে, সোসাইটি তাদের উপর যে টর্চার হচ্ছে, তারা অনেক ক্ষেত্রে সুসাইড করে নিচ্ছে। ঠিক একইভাবে এই অপচেষ্টা এখানেও চলছে। এই বিলের একটা জায়গাটা আছে যেটা ইতিপূর্বেই আমি বিধানসভা উত্থাপন করেছিলাম,
যে ডিজিটাল করণ। অবশ্যই এটার সাথে সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ সহমত হবে। একটা অ্যামেন্ডমেন্ট আছে, একটা সংশোধনী আছে ডিজিটাল করণে। কিন্তু ওয়ামসি পোর্টাল যে 6 মাস টাইম দিয়েছে, ওয়ামসি পোর্টালের মাধ্যমে 6 মাসের মধ্যে সমস্ত সম্পত্তিকে ডিজিটাল করণ করা যাবে সম্ভব? যেটা হাজার বছর ধরে ওয়ার্ক করে আসছে যারা সম্পত্তি, 6 মাসে হবে? 6 বছর কম করে টাইম লাগবে, সেখানে কিন্তু টাইম একটা দিয়েছে। তাই 6 মাস ওভার গেলে সব সম্পত্তি তাহলে কি কোথায় যাবে? এই সম্পত্তিগুলো কে নেবে? এর কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন নাই। এই ধরনের অনেকগুলো জিনিস আছে যেগুলোর দ্বারাই ওয়াকফ বোর্ডকে দুর্বল করেছে, এবং যারা ওয়াকফ করবেন তাদেরকে ওয়াকফ করা থেকে বাধা দেওয়া হচ্ছে, বা ওয়াকফকৃত সম্পত্তি যেগুলো আছে সেগুলো কিভাবে কেড়ে নিয়ে যায় তার অপচেষ্টা চালানো হচ্ছে। তাই আমি জনসাধারণের কাছে উদ্দেশ্য করে বলবো যে এই বিজেপি দ্বিচারিতার, এই বিজেপির প্ররোচনায় কেউ পা দেবেন না। এই বিজেপি সরকার তার মূল মুদ্রা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে ক্ষমতায় টিকে থাকা। শুধু জুমলাবাজি, ভাষণবাজি, কাজের ক্ষেত্রে এরা কিছুই নয়। গত কাল থেকে তো সারা দেশে প্রায় 700-র অধিক জীবন ঔষধের দাম বেড়ে গেল। তার মধ্যে জীবনদায়ী ঔষধ আছে, ক্যান্সার রোগী থেকে শুরু করে বিভিন্ন রোগী দাম বেড়ে গেল। এটা কন্ট্রোল করা দরকার। কমানো তো দূরের কথা, দাম বাড়িয়ে দিচ্ছে। ব্যর্থতার মানে অর্থনীতির দুরবস্থার কারণে টাকা তুলতে হবে এই চেষ্টার জন্য। আর টাকা তুলে যারা বিভিন্ন কোম্পানি আছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা দিয়েছিল, তাদের সেই টাকাগুলো সমান সমান করার হয়তো অপচেষ্টা হতে পারে। একটা সময় কতক্ষণ হয়েছে? 37 মিনিট। আজ অনেকক্ষণ বকে ফেললাম। তো এখানে একটা গুরুত্বপূর্ণ, এই সংশোধনীদের সেকশন 5 সাবসেকশন B1 এ বলা আছে যে এই যে ওয়াকফের আপনার সার্ভে কাটবে এন যেগুলো বলা ছিল, এগুলোকে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই। কিন্তু 2023-এর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে কিন্তু 2013-তে একটা লিমিটেশন করে দিয়েছিল। এখানে কোনো লিমিটেশন নাই। মানে যদি ডিস্ট্রিক্ট কালেক্টর মনে করে 10 বছর ফেলে রাখবে একটা সম্পত্তিকে, ফেলে রাখবে, কারণ লিমিটেশন নাই। কিন্তু সেটা আগে ছিল 1 বছর লিমিটেশন। এই ধরনের অনেক কিছু অবান্তর জিনিস মানে সংশোধনী নিয়ে এসেছে, যে সংশোধনী দ্বারা ওয়াকফকে দুর্বল করা হচ্ছে। শুধু ওয়াকফকে দুর্বল হচ্ছে না, এই সংবিধানকে তারা আঘাত দিচ্ছে। কারণ 15, 25, 26, 29, 300 ক ধারাকে এরা অনুচ্ছেদ যেগুলো আছে সেগুলোকে আঘাত দিচ্ছে, সরাসরি আঘাত দিচ্ছে। তাই আমি অনুরোধ করব যে মানুষের কাছে, এবং পার্লামেন্টে আলোচনা চলছে যে এই সমস্ত যারা সংশোধনী নিয়ে আসছে বিজেপি সরকার, এর বিরুদ্ধে সোচ্চার হন। তাহলে আপনি মনে করবেন আজকে এটা নিয়ে চুপ থাকবেন, কালকে শিখ গুরুদুয়ারার যে এন্ডোমেন্ট আছে সেখানে ওরা হাত দিতে পারে। অলরেডি 2023 সালে আদিবাসীদের জলজীবী জঙ্গল যে স্বাভাবিক অধিকার সেখানে হস্তক্ষেপ করেছে। জঙ্গলের অধিকার কিছুটা হলো খর্ব হয়েছে আদিবাসীদের হাত থেকে। তো আগামী দিনে মন্দিরের সম্পত্তিতে হাত দেবে বিশ্বাস মেয়েদেরকে। কারণ আমাদের রাজ্যের কথা বলছি, দেবত্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি কাগজকে চেঞ্জ করে বিক্রি করে দিচ্ছে। আমি প্রতিবাদ করেছি, দেবত্ব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে, ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে। কেন্দ্র সরকার এটা করতে পারে। তাই আমাদেরকে এখন যদি আমরা সোচ্চার হয়, সেই গুরুদুয়ারা থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেই সম্প্রদায়ের যে সমস্ত সম্পত্তিগুলো আছে সেইগুলোকে এরা কেড়ে নিতে পারে। কেড়ে নিয়ে এরা কি করবে? এরা প্রমোটারদের হাতে, এই পুঁজিপতিদের হাতে তুলে দেবে, এবং সেখান থেকে তারা এরা অবৈধ পন্থায় আত্মসাৎ করবে। এই আত্মসাৎ করতে আমরা দেব না। এরা একটা কথা বলছে যে আপনার সেকশন 40 দিয়ে নাকি ওয়াকফ বোর্ডের এত ক্ষমতা, সে নাকি যেটাকে ওয়াকফ ঘোষণা করবে সেটা ওয়াকফ হয়ে যাবে। এটা সম্পূর্ণ অসত্য কথা। আজকে পার্লামেন্টে মাননীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, আমি এটাকে চ্যালেঞ্জ করছি, সম্পূর্ণ অসত্য কথা বলেছেন। ওয়াকফ বোর্ডের ক্ষমতা নেই কোন জায়গায় যে বোর্ড লেখা হবে এটা ওয়াকফের। আমি এই কথা বলছি, ওয়াকফ বোর্ডের ক্ষমতা নেই। আমি উদাহরণ জন্য বলছি, আপনি যদি মনে হয় আপনি কোন সম্পত্তি ওয়াকফ করবেন, আপনি ওয়াকফ বোর্ডকে জানাবেন। ওয়াকফ বোর্ড কাগজপত্র নিয়ে সার্ভে কমিশনারকে দিয়ে
সার্ভে করে রিপোর্ট তৈরি করার পরে এনরোল হবে, তারপর ওয়াকফ বোর্ড মানে বোর্ড লাগাতে পারবে। বললে না গিয়ে বোর্ড লাগানো পারবে না, কিন্তু এটাকে সম্পূর্ণ মিসলিড করেছে, অসত্য তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। সেকশন 40 তে অনেক কথা আছে, সেকশন 40 অ্যাকচুয়াল তুলে দিয়ে ওয়াকফ বোর্ডের যে ক্ষমতা, যতটুকু ক্ষমতা, অনেক ক্ষমতা নেই, যতটুকু ক্ষমতা আছে ওটাকেও খর্ব করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের তো ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি সরকারের বিভাজন করার জন্য যে বিল নিয়ে আসছে, সংশোধনী বিল নিয়ে আসছে, তার বিরুদ্ধে আমাদের করতে হবে। আর আমাদের রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আমি প্রশ্ন আর বললাম না, কয়েকটা তথ্য দিচ্ছি। আর তৃণমূল কংগ্রেসের নেতারা হই হই করছে যে বিজেপি বিল নিয়ে আসা বিলের বিরোধিতা করবে, অবশ্যই বিরোধিতা করতে হবে, কিন্তু আপনারা আমাদের রাজ্যে যে সম্পত্তিগুলো লুটছেন সেটা কবে উদ্ধার করবেন, সেটা কবে উদ্ধার হবে তার কথা আপনাদের বলতে হবে। কারণ তৃণমূলের আমলে এই রাজ্যে যেভাবে বিগত যেকটা সরকার এসেছে তাদের আমলে কম বেশি ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে, কিন্তু এই রাজ্য সরকারের আমলে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে। উদ্ধার হবে কবে? আমি কয়েকটা তথ্য দিয়ে বলছি। 51/1 সতীশ মুখার্জি রোড, টিপু সুলতানের পরিবারের 12 বিঘা কবরস্থান লুট হয়ে যাচ্ছে, যে কবরস্থানের উপরে এটা ওয়াকফ সম্পত্তি আপনার বিল্ডিং বানাচ্ছে, এটা উদ্ধার হবে কবে? টালিগঞ্জ এরিয়াতে 300 বিঘা ওয়াকফ প্রপার্টি আছে, সেগুলো বিহার থেকে পড়ে আছে, উদ্ধার হবে কবে? কলকাতায় ওয়াকফ সম্পত্তির উপরে মদের দোকান হয়ে গিয়েছিল, চিৎকার চাচিমিচি করার পরে ডেটাটা আমার কাছে আছে, খুঁজে পাওয়া যাবে। ডেটা চিৎকার চাচিমিচি করার পরে তারা লজ্জায় মুখ ঢাকার জায়গা পায়নি, অবশেষে সেটা যে মদের দোকান থেকে আপনার ছেড়ে গিয়েছে, কিন্তু মদের দোকান বসেছিল কলকাতায়, খাস কলকাতায়। তো এই ধরনের অনেক অনেক ঘটনা আছে যেগুলো ওয়াকফ সম্পত্তিগুলোকে নিয়ে আপনার, আমার কাছে এই মুহূর্তে ডেটাটা আমি দেখাতে পারছি না, দুঃখিত, আমি পরবর্তীতে কোনো সময় দেখিয়ে দেবো যে ওয়াকফ সম্পত্তির উপরে কিভাবে মদের দোকান হয়ে বসে আছে। এই তো এটা কোথায়? কলকাতায় বিজয় মালিয়া যে মদের কোম্পানি, সেই কোম্পানিতে ওয়াকফ বিল্ডিং এ যেখানে 1 স্কয়ার ফিটের ভাড়া কমার্শিয়াল এরিয়াতে খুব বেশি, যেখানে ওই পরে টোটাল একটা বিল্ডিং এর মাত্র মাস গেলে 25,000 টাকা ভাড়া দিবে, যেখানে একটা রুমে 25,000 টাকা ভাড়া। এই ধরনের অনেক ঘটনা ঘটছে কলকাতাতে। তো 2013-14 সম্ভবত আশপাশে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়াকফ ভবন করবেন এবং বেগম রোকেয়া রিসার্চ সেন্টার করবেন। সেটা এখন কোন জায়গায় আছে? একটা ইট পর্যন্ত গাঁথা হয়েছে? জানতে চাইছি, দেখলে দেখা যাবে একটা ইট পর্যন্ত গাঁথা হয়নি, কিন্তু আপনার অনেক অকল্যান্ড স্ট্রিট, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিটের ওখানে সম্ভবত 12 কাটা 13 ছটাক জায়গা আছে, যেটা সরাসরি ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে। সেখানে ডেভেলপার দিয়ে কনস্ট্রাকশন হচ্ছে, কি নীতি কি নিয়মের মধ্যে হচ্ছে, যেখানে 1 শতক বা 1 কাটা জায়গা কয়েক কোটি টাকা দাম, সেটা আমাদের রাজ্যে হচ্ছে। এই ধরনের অনৈতিক কাজ প্রচুর হয়ে যাচ্ছে। আর কলকাতায় 2-1টা রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে এই ধরনের অবৈধ কাজগুলো করাচ্ছে, সেগুলো আমাদের কাছেও আমরা দেখছি। কামাকি স্ট্রিটে, যেখানে কামাকি স্ট্রিট খুব চর্চিত জায়গা, এই কামাকি স্ট্রিটও ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে। শেক্সপিয়ার সরণিতেও ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে। প্রচুর জায়গাতে ওয়াকফ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। পশ্চিমবাংলায় মুসলমান, কলকাতাতে গ্রাম্য এলাকা থেকে মুসলিম ছেলে মেয়েরা আসলে হোস্টেল পায় না, তাদের হোস্টেল তারা ঠিকঠাক পায় না, মেস ভাড়া পায় না, তাদের ধর্মীয় পরিচয়ের কারণে। আর এদিকে কলকাতায় ভ্যালুয়েবল প্রপার্টি গুলো বিহাত হয়ে যাচ্ছে, ওখানে তো ওয়াকফ বোর্ডের হোস্টেল করতে পারে, ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য সে একটা জায়গা দিতে পারে, সেগুলো হচ্ছে না কেন? আর কেন্দ্রের আর্গুমেন্টের বিরুদ্ধে শুধু চিৎকার করলে হবে? তৃণমূল কংগ্রেসের কাছে আশা করব কেন্দ্রে নিয়ে আসা এই সংশোধনীর বিরুদ্ধে যতটা সোচ্চার হবে, সাথে সাথে আমাদের রাজ্যে যে সমস্ত ওয়াককৃত সম্পত্তি বিহাত হয়েছে সেগুলো উদ্ধার করে
সেগুলোকে ওয়াকফ বোর্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। সারা পশ্চিমবাংলায় ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। এখন দেখার বিষয় রাজ্য সরকার এগুলোকে কবে উদ্ধার করে। আজকে আমি বক্তব্য শুনছিলাম আমাদের দেশের মন্ত্রী, মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার রেসপেক্টেড কিরণ রিজিজুর, সত্যি অবাক হয়েছিলাম। তিনি যে কথাগুলো বললেন, তিনি কত সেখানে গরিব মুসলমানদের কথা বললেন, শুনতে খুব ভালো লাগছিল। গরিব মহিলাদের কথা বললেন। গুজরাটে যে মাকে ধর্ষণ করলো যারা ধর্ষক, তাদেরকে জামিন পাওয়ার পরে তাদের গলায় মালা কুণ্ডলে লোক পরিয়েছিল। কিরণ রিজিজুর কাছে আমি জানতে চাইছি, উত্তরপ্রদেশে সাম্বারে মসজিদের নিচে নাকি মন্দির আছে, শিব মন্দির আছে, যেখানে ওয়ারশিপ অ্যাক্ট অলরেডি বলা হয়ে গেছে যে এই পর থেকে 15 আগস্টের 1947 সালের পর থেকে আর নতুন করে কোনো ধরনের বিভাজন করা যাবে না। সেখানে সাইদের নামে গুলি করে নিরীহ গরিব মুসলমানদের 4 থেকে 5টা মুসলমানকে খুন করা হলো রাষ্ট্রের দ্বারা। এখানে কোথায় বক্তব্য ছিল কিরণ রিজিজুর? কোনো তো শব্দ খরচ করেনি। শুধুমাত্র মুসলমানদেরকে বোকা বানিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে এই সম্পত্তি লুট করার অপচেষ্টাকে আমরা কোনোভাবেই মেনে নেব না। দেখুন, মূল লক্ষ্যই হচ্ছে যে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা, এটাকে সামনে রেখে। আমি বলেছিলাম বক্তব্য ছোট করবো, অনেক সময় হয়ে আসছে, এই বক্তব্য ছোট করব। আমি অনুরোধ করব যাতে আমি আলোচনাভাবে বক্তব্যটা দিলাম। আরো এক্সপার্টরা আছেন যারা এই বিষয়ে চর্চা করছেন, তারা আমার থেকে অনেক ভালোভাবে বক্তব্য দেবেন। শুধু আমি এটুকু বলতে চাই, ভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে, ভিন্ন সমাজের মানুষের কাছে আমার বার্তা এটা দিতে চাই যে একটা ভুল বার্তা ছড়ানো হয়েছে। ইন্ডিয়ান আর্মির পরেই নাকি আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষজনের যে সম্পত্তি আছে, আমাদের ইন্ডিয়ান আর্মির পরেই তাদের স্থান। এটা সম্পূর্ণ অসত্য কথা। দুটো মন্দিরের কথাই যদি বলি, একটা তামিলনাড়ুতে, একটা কর্ণাটকাতে, দুটো মন্দিরের যা সম্পত্তি আছে ওয়াকফ বোর্ডের অত সম্পত্তি নেই। তবে একটা কথা বলবো, ইন্ডিয়ান আর্মি, ওয়াকফ বোর্ডের মন্দিরের, মসজিদের, আপনার আমার যাই সম্পত্তি থাকুক না কেন, সবটাই কিন্তু দেশের সম্পত্তি। এটা আপনাকে আমাকে সকলকেই স্বীকার করতে হবে। কিন্তু যখন একটা কোনো নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট কোনো জন্য নির্ধারণ করা হয়, তারও একটা গ্রহণযোগ্যতা আছে, তারও একটা ভ্যালিডিটি আছে। কারণ আমি একজন ন্যাশনাল লেভেল ভলিবল প্লেয়ার, আমাদের ভলিবল ফেডারেশন হচ্ছে কলকাতাতে ময়দানে, ওখানে ওটা আর্মিদের জায়গা। আবার আমরা পশ্চিমবাংলার ভলিবল ফেডারেশন ওই জায়গাটাকে ব্যবহার করছে, কিন্তু ওই ব্যবহার করতে গেলে আর্মিদের জায়গা, ওটা ভারতবর্ষের জায়গা, কিন্তু আর্মিদের এখতিয়ার আছে বলে আমরা ওই জায়গাতে যদি কোনো একটা শেড নতুন করে নির্মাণ করতে হয়, আমাদের ময়দান কেন্দ্রের কথা বলছি, এটা প্রত্যেকটা খেলার মাঠে আছে যারা আর্মিদের জায়গার মধ্যে আছে, তাহলে ভারত সরকারকে চিঠি করতে হয় না, চিঠি করতে হয় আর্মিদেরকে, তাদের পারমিশন নিতে হয় যে আর্মিদের কাছে যে এটা কি আমরা এই শেডটা করতে পারি। কংক্রিটের তো শেড নির্মাণ করা যায় না, অস্থায়ী শেড নির্মাণ করতে গেলেও জিজ্ঞাসা করতে হয় এটা করতে পারি, আর্মিরা পারমিশন দিলে তাহলে করতে পারি। সেটা তো ভারতবর্ষের জায়গা। কেন রেলের জায়গায় আমরা কি অস্থায়ী শেড নির্মাণ করতে পারি? তো ভারতবর্ষের জায়গা তো। রেলের জায়গায় যদি রাজ্য সরকার, ওটাও রেল ভারতবর্ষের, রাজ্য সরকার ভারতবর্ষে, রেলের জায়গায় যদি রাজ্য সরকার কিছু একটা করতে চায়, রেলের কাছ থেকে পারমিশন লাগে। শুধু পারমিশন নয়, ওভারব্রিজ করতে গেলেও রেলের সাথে আলোচনা করে করতে হয়, কারণ রেলের লাইনের উপর দিয়ে ওভারব্রিজ হচ্ছে, তাহলে নিজস্বতা আছে। তো আজকে পার্লামেন্টে মন্ত্রী স্যার যে কথা বললেন যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন, গুলিয়ে দিলে হবে না, আপনারা অনেক গুলিয়েছে, এবার জনগণ আপনাদেরকে প্রশ্ন করবে। আপনাদের আমলে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, ক্ষুধার সূচকে 129টি দেশের মধ্যে আমাদের দেশ 105-এ আছে কেন? এই প্রশ্ন আপনাদের করবে। অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা ভারতবর্ষ সারা পৃথিবী মিলে টপ 5 এর মধ্যে থাকবে কেন? এই প্রশ্ন আপনাদের করবে, জবাব আপনারা দিতে পারবেন না। সেই জন্যই হিন্দু মুসলমানের বাইনারি করছেন। তাই মানুষকে বলবো, রুজি রুটি নিয়ে প্রশ্ন আসুক, শ্রমজীবী মানুষদের শ্রমের মূল্যায়ন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠুক, আর যাদের অধিকার খর্ব হচ্ছে তাদের পাশে থাকুন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি অনুরোধ করবো, আমি আহ্বান করবো
ওয়াকাফ সংশোধনীর বিরুদ্ধে আওয়াজ তুলুন, কারণ আজকে যদি ওরা ওয়াকাফ সংশোধনী বিল আনতে পারে, কালকে কিন্তু আপনার সম্পত্তিতে ওরা হাত দেবে। আপনি যে ধরনের হোক না কেন, এরা পুঁজিপতিদের লক্ষ্য হচ্ছে আপনার সম্পত্তিটাকে হাতিয়ে নেওয়া। সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে। এই সম্পত্তিকে আমরা আমাদের পূর্বপুরুষেরা যারা মন্দিরের নামে, মসজিদের নামে, গুরুদুয়ারার নামে দিয়ে গিয়েছে, যে কাজের জন্য দিয়ে গিয়েছে, সে কাজের বাইরে আমরা হতে দেব না। আপনারা যারা আমার বক্তব্য শুনলেন, আমার বক্তব্যের মধ্যে যদি কোনো সংযোজন থেকে থাকে, আপনারা আমাকে জানাতে পারেন। আমি কথা দিলাম, আমি সংশোধিত করে নেওয়ার বক্তব্যকে আগামী দিনে আরো বলার চেষ্টা করব। কিছু যদি বিয়োজন থাকে সেটাও আমাকে জানাবেন। আমি আমার বক্তব্য সমাজকে বিভ্রান্ত করার জন্য দিলাম না, সমাজের মানুষের কাছে সঠিক মেসেজ পাঠানোর জন্য দিলাম। তো আমার বক্তব্য যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাও আমাকে করতে পারেন। আশা করবো পরবর্তীতে কোনো সময় এই উত্তর আপনাদের দেবো।